জানিয়ে দেব সর্বশেষ আন্তর্জাতিক আপডেট সংবাদ। শুরুতেই বিক্ষোভ সংঘাতে থমথমে ভারতের মণিপুর, রাজ্য ছেড়ে পালালেন গভর্নর। এদিকে গাজা যুদ্ধে বিলীন হওয়ার মুখে পুরো একটি প্রজন্ম, জানিয়েছেন রয়টার্স। রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৭০। অপরদিকে ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে ২ সেনা নিহত। সর্বশেষ জর্ডানের পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থীদের বিজয় আবারও। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিক্ষোভ সংঘাতে থমথমে মণিপুর, রাজ্য ছেড়ে পালালেন গভর্নর। কারফিউ চলাকালে বিক্ষোভকারী শিক্ষার্থী ও পুলিশের মধ্যে সংঘর্ষের পর ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় মণিপুর রাজ্যের পরিস্থিতি এখন আরও থমথমে। এমন পরিস্থিতিতে বুধবার রাজ্য জুড়ে নিরাপত্তা আরও জোরদার করতে মোতায়েন করা হয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অতিরিক্ত সদস্য। এরই মধ্যে বুধবার মণিপুরের রাজধানী ইম্ফল ছেড়ে আসামের গুয়াহাটিতে পালিয়েছেন গভর্নর লক্ষণ প্রসাদ আচার্য। এক সপ্তাহের বেশি সময় ধরে মণিপুরে বন্দুকযুদ্ধ, ড্রোন ও রকেট হামলায় এখন পর্যন্ত ১১ জন নিহত হয়েছেন। তার জেরে মঙ্গলবার বেলা ১১টা থেকে রাজ্যের ৩ জেলায় কারফিউ জারি করা হয়। এছাড়া ১৫ সেপ্টেম্বর পর্যন্ত গোটা রাজ্যের ইন্টারনেট পরিষেবাও বন্ধ করে দিয়েছে সরকার। তাই পুরো বিশ্ব থেকেই এখন কার্যত বিচ্ছিন্ন মণিপুর। তাই সেখানে আসলে হচ্ছেটা কি? বুধবার কারফিউয়ের মধ্যে বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষার্থীরা গভর্নরের বাসভবন অভিমুখে যাওয়ার চেষ্টা করলে পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে ৫০ শিক্ষার্থী আহত হয়েছেন। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, শিক্ষার্থী ও আইন শৃঙ্খলা বাহিনীর মধ্যে সংঘর্ষের পর মণিপুরের গভর্নর লক্ষণ প্রসাদ গাজা যুদ্ধে বিলীন হওয়ার মুখে পুরো একটি প্রজন্ম। ফিলিস্তিনি ভূখণ্ডে নতুন শিক্ষাবর্ষ আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে গত সোমবার। তবে ১১ মাস ধরে চলা ইসরায়েলি ভয়াবহ সামরিক আগ্রাসনের কারণে সব স্কুল বন্ধ থাকায় শিক্ষা প্রতিষ্ঠানে ফেরার কোনো সুযোগ নেই গাজার শিক্ষার্থীদের। ইসরায়েল গাজার বাসিন্দাদের তাদের বাড়িঘর থেকে সরে যাওয়ার নতুন নতুন নির্দেশ দিয়েই যাচ্ছে। উম্মে জাকিরের ছেলে ১৫ বছর বয়সী মোয়াতাজের এখন ১০ম শ্রেণীতে পড়ার কথা ছিল, কিন্তু যুদ্ধ বিধ্বস্ত গাজায় সে এখন বাস্তুহারা। দেইর আল বাহারের আশ্রয় শিবিরে ঠাঁই নিয়ে আছে সে। ৫ সন্তানের এক জননী টেক্সট মেসেজে রয়টার্সকে বলেছেন, সাধারণত এই দিনটিতে আনন্দ করার কথা ছিল। শিশুরা নতুন পোশাকে চিকিৎসক ও প্রকৌশলী হওয়ার স্বপ্ন নিয়ে শিক্ষা প্রতিষ্ঠানে যাবে, কিন্তু সেখানে আজ আমাদের শুধু একটাই চাওয়া, আর কোনো সন্তান হারানোর আগেই যেন যুদ্ধটা শেষ হয়। যে কোনো সমাজের মতো গাজার ভবিষ্যৎ হচ্ছে সেখানকার শিশুরা, কিন্তু গাজায় শিশুরাই যুদ্ধের লক্ষ্যবস্তু। এভাবে চলতে থাকলে তারা তাদের অধিকার পুরোপুরি হারিয়ে ফেলতে পারে। ফিলিস্তিনের শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, গত বছরের অক্টোবরে হামাস যোদ্ধারা ইসরায়েলি শহরে হামলা চালানোর পর গাজার সব স্কুল বন্ধ করে দেওয়া হয়েছে এবং ৯০% স্কুল একেধারে ধ্বংস ও ক্ষতিগ্রস্ত। প্রায় গাজায় এখনো যেসব স্কুল ভবন কিছুটা অক্ষত আছে সেগুলো বাস্তুচ্যুতের আশ্রয় কেন্দ্রে পরিণত করেছে। জাতিসংঘের ফিলিস্তিনি ত্রাণ বিষয়ক সংস্থা UNRWA সংস্থাটির যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা রয়টার্সকে বলেন, শিশুরা যত বেশি সময় স্কুলের বাইরে থাকবে তাদের শেখার ইচ্ছা তত কমে যাবে। শিক্ষা থেকে ঝরে পড়ার ঝুঁকিও বেড়ে যাবে। তারা বাল্য বিয়ে, শ্রম এবং সশস্ত্র গোষ্ঠীতে নিয়োগের মতো শোষণের শিকার হবে। ফলে শেষ পর্যন্ত তারা একটি হারিয়ে যাওয়া প্রজন্মে পরিণত হওয়ার প্রবল ঝুঁকিতে পড়বে। শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইতিমধ্যে স্কুল নিবন্ধিত ৬,২৫,০০০ শিশু শিক্ষা থেকে বঞ্চিত হয়েছে। আর ৬ বছর বয়সী আরও ৫৮,০০০ শিক্ষার্থীর এবছর প্রথম শ্রেণীতে ভর্তি হওয়ার কথা ছিল। গত মাসে UNRWA তাদের ৪৫টি আশ্রয় কেন্দ্রে একটি ব্র্যাক টু লার্নিং প্রোগ্রাম চালু করেছে। সেখানে শিক্ষকরা শিশুদের মানসিক স্বাস্থ্যে সহায়তা করার জন্য গেমস, নাটক, অঙ্গন, সঙ্গীত ও ক্রীড়া কার্যক্রম শুরু করেছেন। জাতিসংঘের কর্মকর্তারা জানিয়েছেন, দক্ষিণ ও মধ্য গাজায় পোলিও টিকা অভিযান এ পর্যন্ত অর্ধেকের ও বেশি শিশুর কাছে পৌঁছেছে। প্রথম দফায় ৪ সপ্তাহ পর দ্বিতীয় দফার টিকা নিতে হবে। পরে সোমবার UNRWA যোগাযোগ পরিচালক জুলিয়েট তোমা রয়টার্সকে বলেন, এই কর্মসূচির আওতায় ৪.৫ লাখ শিশুকে টিকা দেওয়া হয়েছে। গত বছরের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলের আগ্রাসন শুরু হওয়ার পর এ পর্যন্ত ৪০,০০০ থেকে ৯০০ জনেরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন বলে জানিয়েছেন ছিটমহলটির স্বাস্থ্য মন্ত্রণালয়। রাখাইনে জান্তার বিমান হামলায় নিহত ৭০। মায়ানমারের রাখাইন রাজ্যে জান্তা বাহিনীর বিমান হামলায় ৭০ জন নিহত হয়েছে। গত রবিবার ও সোমবার পাকতাও ও মংডু শহরের সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি পরিচালিত বন্ধু শিবিরে এই হামলা চালানো হয়। আরাকান আর্মি বলেছে, বাংলাদেশ সীমান্তের পার্শ্ববর্তী মংডু শহরের মায়ানমারের সীমান্তরক্ষী বাহিনী বিজেপির সদর দপ্তরে গত সোমবার সকালে হামলা চালায় জান্তা বাহিনীর ২টি যুদ্ধ বিমান। গত জুলাইয়ে বিজেপির এই স্থানটি দখলে নিয়েছে আরাকান আর্মি। স্থাপনাটি বন্ধু শিবির হিসেবে ব্যবহার করত আরাকান আর্মি। মংডুতে আরাকান আর্মির হাতে আটক জান্তা বাহিনী। সামরিক তথ্যদাতা আরাকান রোহিঙ্গা সেলিভেশন আর্মি এবং রোহিঙ্গা সলিডারিটি অর্গানাইজেশনের সদস্যের এই বন্দি শিবিরে রাখা হতো। রাখাইন রাজ্যে জান্তার বাহিনী আরসা ও RSA সম্মিলিত লড়াই করছে। আরাকান আর্মি জানিয়েছে, বিমান হামলায় অর্ধশতাধিক বন্দী নিহত এবং বেশ কয়েকজন আহত
হয়েছে। আহতদের মধ্যে অনেকের অবস্থা আশঙ্কাজনক। এছাড়া গত রবিবার রাতে মংডু শহরে জাতিসংঘের একটি ভবন এবং পাকতাউ শহরে আরাকান আর্মির একটি বন্দী শিবিরে বিমান হামলা চালায় জান্তা বাহিনী। এছাড়া আরাকান আর্মির হাতে আটকদের যে ক্লিনিকে চিকিৎসা দেওয়া হতো সেখানেও হামলা হয়েছে। এতে জান্তা বাহিনীর সদস্য, চিকিৎসা কর্মী ও বেসামরিক নাগরিক সহ 17 জন নিহত এবং 10 জন আহত হয়েছে। এর আগে গত শুক্রবার রাখাইনে রাজধানী সিতওয়ের জান্তা বাহিনীর ঘাঁটি থেকে পাকতাউ শহরের বিমান হামলা চালানো হয়। গত সপ্তাহে সামরিক জান্তা প্রধান মিন অং হ্যালিং বিদ্রোহীদের পাল্টা হামলার হুঁশিয়ারি দেওয়ার পর থেকে দেশটিতে বিমান হামলার তীব্রতা বেড়েছে। ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা নিহত। গাজায় একটি ইসরায়েলি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে 2 সেনা নিহত হয়েছে। গতকাল বুধবার ভোরে দক্ষিণ গাজা উপত্যকায় এই ঘটনাটি ঘটে। এছাড়া এ ঘটনায় আরও বেশ কয়েকজন আহত হয়েছে। নিহত 2 সেনা ইসরায়েলের রিজার্ভ বাহিনীর সদস্য ছিল। সার্জেন্ট মেজর পদবীর এই 2 রিজার্ভ সেনার নাম মেজর ড্যানিয়েল আলোস এবং মেজর টম ইস শালোম নেলস। তারা ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনীর তল্লাশি ও উদ্ধার ইউনিট 669 এর সদস্য। আইএফএফ এর প্রাথমিক তদন্ত থেকে জানা গেছে UH-60 ব্ল্যাক হক হেলিকপ্টারটি মঙ্গলবার রাতে গুরুতর আহত এক সেনা কর্মকর্তাকে নিয়ে ইসরায়েলি বাহিনীর 123 স্কোয়াড্রন থেকে রাফার উদ্দেশ্যে রওনা হয়েছিল। এছাড়া সঙ্গে ছিল 669 এর একটি মেডিকেল টিম। গাজার স্থানীয় সময় রাত 12:30টার দিকে রাফায় ইসরায়েলি সেনাবাহিনীর শিবিরে নামার সময় হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়। হেলিকপ্টারটিতে শত্রু বাহিনীর ছোড়া কোনো গুলি আঘাত করেনি বলে তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে। তবে দুর্ঘটনায় তা ব্যাপক ক্ষতিগ্রস্ত হয়েছে। সব আরোহী আহত হয়েছেন। 2 জন সেনা নিহত ও অপর 7 জনকে হাসপাতালে নেওয়া হয়েছে। যে গুরুতর আহত সেনা কর্মকর্তাকে হেলিকপ্টারটিতে করে সরিয়ে নেওয়া হচ্ছিল তিনিও তাদের মধ্যে আছেন। আইএফএফ এটিকে দুর্ঘটনা বলে বর্ণনা করলেও কি কারণে হেলিকপ্টারটি বিধ্বস্ত হলো তা পরিষ্কার হয়নি বলে জানিয়েছেন টাইমস অফ ইসরায়েল। জর্ডানের পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থীদের বিজয়। জর্ডানের পার্লামেন্ট নির্বাচনে ইসলামপন্থীদের উত্থান ঘটেছে। দেশটির প্রধান ইসলামপন্থী বিরোধী দল এবার নির্বাচনে পার্লামেন্টের 31টি আসনে জয়ী হয়েছে। মঙ্গলবার ভোট গ্রহণের পর বুধবার 138 আসন বিশিষ্ট পার্লামেন্টের নির্বাচনী ফলাফল ঘোষণা করা হয়। জর্ডানের মুসলিম ব্রাদারহুডের রাজনৈতিক শাখা ইসলামিক অ্যাকশন ফ্রন্ট নির্বাচনে তাদের আসন্ন সংখ্যা 3 গুণ বাড়িয়ে এখন পার্লামেন্টে একক বৃহত্তম দল হিসেবে আত্মপ্রকাশ করেছে। দলের নেতা ওয়াইল আল সাক্কা বলেন, জর্ডানি জনগণ আমাদেরকে বিশ্বাস করে আমাদের ভোট দিয়েছে। এই নতুন পর্যায়টি জাতি এবং আমাদের নাগরিকদের প্রতি দলের দায়িত্ব বাড়িয়ে দিবে। জর্ডানে মুসলিম ব্রাদারহুডের প্রধান মুরাদ আদাইলাহা বলেন, নির্বাচনে পরিবর্তনের আকাঙ্ক্ষা প্রতিফলিত হয়েছে। আমাদেরকে যারা ভোট দিয়েছেন তারা সবাই ইসলামপন্থী নন, তবে তারা পরিবর্তন চান। তারা পুরনো ব্যবস্থায় হতাশ হয়ে পড়েছে। মুসলিম ব্রাদারহুড 1946 সাল থেকে জর্ডানে কাজ করার অনুমতি পেয়েছে, তবে মধ্যপ্রাচ্যের অনেক দেশে দলটি নিষিদ্ধ। ইসলামিক ফ্রন্ট হামাসকে সমর্থন করে এবং ইসরায়েলের সাথে জর্ডানের শান্তি চুক্তির অবসান চায়। দলটি বেশিরভাগ আসন পেয়েছে ফিলিস্তিন বংশোদ্ভূত নাগরিকদের ঘনবসতিপূর্ণ নগরীগুলোতে, তবে পার্লামেন্টের আসন বিন্যাসে কম বসতিপূর্ণ উপজাতীয় এবং প্রাদেশিক অঞ্চলগুলোকে বেশি আসন দেওয়া হয়েছে। জর্ডানের সংবিধান অনুযায়ী বেশিরভাগ ক্ষমতা বাদশাহর হাতে। তিনি সরকার গঠন করেন, পার্লামেন্ট ভেঙে দিতে পারে। তাছাড়া অনাস্থা ভোটের মাধ্যমেও মন্ত্রিসভার পতন ঘটানো সম্ভব।